আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে খুব সাধারণ একদম সাদামাটা কথার ভেতরেও দারুণ শিল্প লুকিয়ে থাকতে পারে? আজ আমরা ঠিক তেমনই একটা ছোট্ট বাংলা ছড়া খুঁটিয়ে দেখব। একটা ছড়া যা বোনা হয়েছে শুধুমাত্র একটা অক্ষর দিয়ে। চলুন এই এক অক্ষরের জাদুতে ডুব দেওয়া যাক। তাহলে আর দেরি কেন? চলুন ছড়াটা একবার মন দিয়ে শোনা যাক। এর শব্দ আর ছন্দের খেলাটা কিন্তু দারুণ মজার। কমলকান্তির কনিষ্ঠ কন্যা কাকাকে কহিল, কাকা কাকে কেন কাকা করে? কাকা কষ্ট করিয়া কন্যাকে কহিল, কাকে কাকা করাই কাকের কর্ম। শুনলেন তো? কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এই যে বারবার ক শব্দটা ফিরে ফিরে আসছে, এটাই কিন্তু ছড়াটার আসল মজা। তো এই যে ছড়াটা আমরা শুনলাম, আপাত দৃষ্টিতে খুব সহজ সরল মনে হলেও এর ভেতরে কিন্তু বেশ কয়েকটা পরত আছে। চলুন তাহলে এক এক করে সেই পরতগুলো খুলে দেখা যাক। আর শুরুটা করব সবচেয়ে অবভিয়াস যে জিনিসটা দিয়ে, মানে এর যে অসাধারণ সাউন্ড বা ধ্বনি সেটা দিয়ে। আচ্ছা, এই ছড়াটা শোনার সাথে সাথেই প্রথম কোন জিনিসটা কানে লাগে, মানে মাথায় আসে? আমি নিশ্চিত সবারই ওই একই জিনিসটা মনে হয়েছে। এই যে একটার পর একটা শব্দে একই ধ্বনি ফিরে আসছে, তাই না? এটা তো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। একদম, পুরো ছড়াটাই দেখুন, প্রায় পুরোটাই বোনা হয়েছে একটা মাত্র অক্ষর দিয়ে, আর সেই অক্ষরটা হলো ক। ভাবা যায়? এই একটা অক্ষরই কিন্তু এই ছড়াটার সব, এর ভিত, এর সুর, বলতে গেলে এর পুরো পরিচয়টাই দাঁড়িয়ে আছে এই কয়ের ওপর। সাহিত্যের ভাষায় এই যে স্টাইলটা, এটার কিন্তু একটা বেশ গালভরা নাম আছে। বাংলায় আমরা এটাকে বলি অনুপ্রাস। ইংরেজিতে হয়তো অনেকে অ্যালিটারেশন শব্দটার সাথে পরিচিত। ব্যাপারটা খুব সোজা। যখন কোনো একটা লাইনে অনেকগুলো শব্দের শুরুতে একই রকম ব্যঞ্জনবর্ণ বারবার আসে, তখন সেটাকেই বলা হয় অনুপ্রাস। এই ছড়াটাতে অনুপ্রাস যে কি দারুণভাবে ব্যবহার করা হয়েছে সেটা এই লিস্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। শুধু একবার শুনে দেখুন, কমল কান্তির কনিষ্ঠ কন্যা কাকাকে কহিল। কি অসাধারণ! তালিকার প্রায় প্রত্যেকটা শব্দ। ভাবুন তো একবার, প্রত্যেকটা শব্দ শুরু হচ্ছে ক দিয়ে। এটা কিন্তু কোনো সহজ কাজ নয়, রীতিমতো শিল্পের পর্যায়ে পড়ে। কিন্তু দাঁড়ান, ব্যাপারটা এখানেই শেষ নয়। এটা কিন্তু শুধু শব্দের বা ধ্বনির একটা খেলা না। এই যে কয়ের এত ছড়াছড়ি, এর আড়ালে কিন্তু ছোট্ট একটা গল্পও লুকিয়ে আছে। চলুন এবার সেই গল্পটার ভেতরে ঢোকা যাক। ঠিকই তাই। এই শব্দের খেলার গভীরে যদি একটু কান পাতা যায়, তাহলে দুটো চরিত্রের মধ্যে একটা ছোট্ট কথোপকথন শোনা যাবে, একটা আস্ত মিনি ড্রামা যেন। আর তাই এই ছড়াটা শুধু পড়ার জিনিস নয়, এটা শোনার আর তার চেয়েও বেশি অনুভব করার। তো এই নাটকের চরিত্র কারা? এখানে আমরা পাচ্ছি দুটো প্রধান চরিত্রকে। একদিকে আছে এক কন্যা, যে প্রশ্নটা করছে, আর অন্যদিকে আছে তার কাকা, যিনি উত্তর দেবেন। দেখুন, কন্যাটির কিন্তু একটা পরিচয় দেওয়া হয়েছে। সে হল কমলকান্তির কনিষ্ঠ কন্যা, মানে তার একটা আইডেন্টি আছে। আর কাকা, তিনি যেন সেই প্রাজ্ঞ মানুষটা, যার কাছে সহজ কিন্তু খুব গভীর একটা প্রশ্ন এসে পৌঁছেছে। এবার কন্যার প্রশ্নটা একবার দেখুন, কি ভীষণ সরল, কি ভীষণ নিষ্পাপ একটা প্রশ্ন। কাকা কাকে কেন কাকা করে? ঠিক যেন পৃথিবীর সব বাচ্চার মনের ভেতরের যে সহজ কৌতূহল, তারই একটা প্রতিচ্ছবি। আর এই ছোট্ট প্রশ্নটাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা সহজ প্রশ্ন তো হলো, এবার পালা সেই প্রশ্নের উত্তরের। আর এই উত্তরটাই কিন্তু ছড়াটার ক্লাইম্যাক্স। চলুন এবার দেখা যাক কাকার দেয়া এই সহজ সরল দেখতে উত্তরটার ভেতরে আসলে কতটা গভীরতা লুকিয়ে আছে। কিন্তু উত্তরের আগে একটা দারুণ জিনিস খেয়াল করার মতো আছে। ছড়াটায় বলা হয়েছে কাকা কষ্ট করিয়া কন্যাকে কহিল। আচ্ছা, কষ্ট করিয়া কেন? প্রশ্নটা তো খুবই সহজ ছিল, তাই না? এই যে একটা শব্দ কষ্ট, এটাই যেন পুরো উত্তরটার ওজন অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে না কাকা যেন খুব ভেবে চিনতে কোনো একটা গভীর জীবন দর্শন থেকে উত্তরটা দিচ্ছে। আর এরপরই আসে সেই বহু প্রতীক্ষিত উত্তরটা, কাকে কাকা করাই কাকের কর্ম। বাহ, কি দারুণ একটা লাইন! এটা আসলে এক ধরনের চক্রাকার উত্তর। মানে কাক কাকা করে কারণ কাকা করাই তো কাকের কাজ। এটাই তার স্বভাব, এটাই তার ধর্ম, এটাই তার পরিচয়। দেখতে গেলে একটা সাধারণ প্রশ্নের একটা খুবই সাধারণ উত্তর, কিন্তু এর ভেতরেই কিন্তু একটা গভীর ফিলসফি বা দর্শন লুকিয়ে আছে। মানে আ ক্রো ডাজ হোয়াট আ ক্রো ইজ। একটা কাক তো তাই করবে যা সে। এর মধ্যে দিয়ে দেখুন প্রকৃতি, জীবনের উদ্দেশ্য, নিজের পরিচয়, এই সব বড় বড় বিষয়গুলোকে কি সহজভাবে বলে দেওয়া হলো। তাহলে এতক্ষণ যে আমরা ছড়াটার বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই সাদামাটা শব্দগুলো
মিলেমিশে একটা অসাধারণ শিল্প তৈরি করে ফেলল। পুরো ব্যাপারটাকে যদি আমরা ব্যবচ্ছেদ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, এখানে 3টে স্তর একটার ভেতর আরেকটা ঢুকে আছে। একদম বাইরের স্তরে আছে ধ্বনির খেলা, মানে অনুপ্রাসের জাদু। সেটার ভেতরে ঢুকলে আমরা পাচ্ছি একটা গল্প, একটা সরল প্রশ্ন আর একটা গভীর উত্তরের গল্প। আর তারও গভীরে গেলে আমরা পাচ্ছি এর অর্থটা, অস্তিত্ব নিয়ে খুব সহজ কিন্তু খুব শক্তিশালী একটা দার্শনিক ভাবনা। আর এই 3টে জিনিস যখন একসাথে মিশে যাচ্ছে তখনই তৈরি হচ্ছে এই ছড়াটার আসল সৌন্দর্য। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই যে একটা মাত্র অক্ষর ব্যবহার করার মতো একটা কঠিন নিয়ম, এই নিয়মটা কিন্তু ছড়াটাকে কোনোভাবে ছোট করে দেয়নি বা বেড়ে ফেলেনি, বরং এই সীমাবদ্ধতাটাই হয়ে উঠেছে এর সবচেয়ে বড় শক্তি, এর অনন্যতার কারণ। তাহলে কবি মোহাম্মদ ইমদাদ হোসেনের এই ছোট্ট কিন্তু অসাধারণ সৃষ্টিটা থেকে আমরা কি শিখতে পারি? এটাই যে তিনি অনুপ্রাসের মতো একটা কঠিন সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে সরলতার এমন এক সৌন্দর্য তৈরি করেছেন যা সচরাচর দেখা যায় না। আর এখানেই হয়তো আসল শিক্ষাটা লুকিয়ে আছে। অনেক সময় যে কোনো সীমাবদ্ধতাই কিন্তু আমাদের ভেতরের সৃজনশীলতাকে বের করে আনার সেরা সুযোগ হয়ে উঠতে পারে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের জীবনেও তো কত রকম সীমাবদ্ধতা আসে, তাই না? যেগুলোকে আমরা প্রায় বাধা বলে মনে করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ওই সীমাবদ্ধতাগুলোই হয়তো আমাদের সবচেয়ে ক্রিয়েটিভ, সবচেয়ে সেরা সমাধানগুলো বের করে আনার আসল চাবিকাঠি? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।